সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্স আলোচনার শিরোনাম ঠিক করেছি ভারতের নির্বাচন ও গণতন্ত্রের পাঠ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। সেই দেশের লোকসভা, তাদের যেটি জাতীয় সংসদ নির্বাচন, সেটি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়তো হবে, তবে এরই মধ্যে আসনের যে ফলাফল সেটি সবাই জেনে গেছে এবং এনডিএ জোট, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, তারাই হয়তো সরকার গঠন করতে যাচ্ছে। এখনও অনেক রকম হিসেব নিকেশ হচ্ছে, ভারতের গণমাধ্যমে নানা রকম চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, যেহেতু ইন্ডিয়া জোট, তাদের যে বিরোধী জোট, তারাও বেশ ভালো ফলাফল করেছে। ফলে সরকার যেই গঠন করুক না কেন সেটি একটি কোয়ালিশন সরকার হবে এবং কোয়ালিশন সরকারের নীতির আদর্শের একটি সমন্বয় হয় সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। গত নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তাদের সেই নির্বাচনের পর গত 5 বছরের দেশ পরিচালনার কৌশল, নীতি এবং আগামী 5 বছরের পরিচালনা নীতি কৌশলে কী পরিবর্তন আসতে পারে, এবং একই সাথে কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, তাদের এই অভাবনীয় ফলাফল সেটিও ভাবাচ্ছে বিশ্লেষকদের। গণতান্ত্রিক একটি দেশ হিসেবে মানুষ ভোট দিতে পেরেছে, ভোটের নির্বাচনের ফলাফল হয়েছে এবং আজকে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এই নির্বাচন এবং এর ফলাফল বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি উদাহরণ। সেই প্রেক্ষাপটে একটু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে হয়তো যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তৃণমূল বিএনপির মহাসচিব। তিনি ট্রাফিক জ্যামের কারণে আটকে আছেন, এখনও পৌঁছতে পারেনি। তিনি পৌঁছলে নিশ্চয়ই তার সাথে কথা শুনবো। মেজর আখতারুজ্জামান, আপনার কাছেই আসে। আমি ভূমিকা যেটি বলছিলাম, আপনিও নিশ্চয়ই ভারতের নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেছেন, গত 2 দিনের ফলাফল এবং এর আগের 40 দিন ধরে নির্বাচন। মানে যদি একটু মোটা দাগে আপনার বিশ্লেষণ শুনতে চাই, আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে, মানে কি মনে হলো গত নির্বাচনে বিজেপি যেভাবে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করেছে, এবার 400-র বেশি আসনের একটি প্রেডিকশন বিজেপি থেকে করা হলেও সেটি আসলে 240-এর কোটায় এসে থমকে গেছে। ফলে 272 যে ম্যাজিক ফিগার সরকার গঠনের জন্য, সেজন্য তাদের কোয়ালিশনের উপর এখন নির্ভর করতে হবে। নাইডু, নীতিশ, তাদের উপর অনেকখানি নির্ভরতা বাড়িয়েছে। এবং ইন্ডিয়া জোটের যে ফলাফল, কংগ্রেসের নেতৃত্বাধীন এত সিট তারা পাবেন, এত আসনে জিতবেন, তারাও আসলে অনেক বিশ্লেষকই এটি কল্পনা করতে পারেননি। এটি দিয়ে কি প্রমাণিত হয় যে ভারতের এই নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক বিশ্বের জন্য কি একটি উদাহরণ? যদি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যে আপনাকে জিজ্ঞেস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার মাধ্যমে, যেহেতু আজকে এই চ্যানেলে কথা বলছি, ভারতের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা অভিনন্দন জানাতেই পারি। শপথ নেননি, এত কিছু করার পরেও তার দল যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পায় না, কিন্তু সরকার গঠন করার মতো একটা জোট তারা হয়েছে। ফলে হয়তো আশা করতেছি আগামীকাল শনিবার দিন সে শপথ গ্রহণ করবেন। আসলে এবার ভারতের গণতন্ত্রে একটা জিনিস প্রমাণিত হলো যে সাধারণ মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয়। সাধারণ ভোটার যা ভাবে রাজনীতি তারই প্রতিফলন ঘটে। সাধারণ মানুষের জন্য কোনো কিছু করতে যাওয়া কিন্তু বড় কঠিন কাজ। আজকে বিজেপি বা মোদি যা করেছেন, মোদি সবসময় টপ ক্লাস পিপলদের জন্য করেছেন, ভারতের উচ্চ শ্রেণীর জন্য করেছেন, ভারতের ধর্মান্ধতা আনার চেষ্টা করেছেন। আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে ভারতের এবার মোদি দ্বারা, যে ধর্ম নিয়ে রাজনীতি করলে সেই রাজনীতি টিকে যাওয়া যায় না। ধর্মকে নিয়ে আসা রাজনীতি মানুষ পছন্দ করে না। এবং দেখেন ভারতের যে নিম্ন বর্ণে হিন্দুদের জন্য যে সংগ্রামটা মোদি যে কাজটা করতে চেয়েছিল, তারা কিন্তু ভোট দেয় নাই, তাদের ভোট কিন্তু পায় নাই। পাশাপাশি মুসলমানদের ভোট তো পায় নাই। ফলে দেখা যায় তার ধর্মের ট্রাম্প কার্ডটা কাজ করে নাই, এখানে সেটা মার খেয়ে গেছে। আর একটা জিনিস দেখেন, ভারত একটা আরো আধুনিক, আরো উচ্চ বর্ণ, আরো মানে কি বলে উচ্চ ডেভেলপড হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো করেছে, সেখানে সাধারণ মানুষ কিন্তু সম্পৃক্ত সে করে নাই। সে বড় বড় কর্পোরেট ম্যানেজমেন্টগুলোকে সে মূল্যায়ন করেছে, সে বড় বড় কর্পোরেট হাউসগুলোকে সে মানে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। সে দেখেন পাঞ্জাবের, হরিয়ানার কৃষকদের প্রতি সে কোনোটা কর্ণপাত করে নাই, তাদের প্রতি কোনো রকম সে সহানুভূতি দেখায় নাই। এর ফলাফল দেখেন কি হয়েছে। 3টা জিনিস এখানে দেখেন। একটা জিনিস হলো যে ভারতের উচ্চ বর্ণ হিন্দুদের জন্য সে যা করতে চেয়েছে সেটা নিম্ন বর্ণে হিন্দুরা মেনে নেয় নাই, সেটাকে স্বীকার করে নাই। উত্তরপ্রদেশে মোদি জয়লাভ করতে পারে নাই। তার মানেটা কি হলো? উত্তরপ্রদেশে তো ভারতের হিন্দুত্ববাদের সবচেয়ে মূল জায়গা, মূল ঘাঁটি, সেখানে পারে নাই।
হ্যাঁ মোদি পাশ করেছে, কিন্তু সাধারণ জনগণ দেয় নাই। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে, এখানে কতগুলো জিনিস দেখেন। মোদির যে স্টাইলটা ছিল, এটা আসলে একদলীয় শাসন ব্যবস্থার মতো স্টাইল। মোদি যেভাবে শাসন করেছে 2টা টার্ম, সে কিন্তু একাই শাসন করেছে। মোদির সময় কিন্তু কোনো মন্ত্রীদের, একমাত্র এই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাধান্য ছাড়া আর কারো খুব তেমন প্রাধান্য আপনি কোথাও দেখেন নাই। কোনো মন্ত্রীদের কোনো ভালো কিছু পদক্ষেপও দেখেন নাই। যার ফলে দেখেন অনেকগুলো মন্ত্রী হেরে গেছে, ঢালাওভাবে হেরে গেছে। কেন? কারণ মন্ত্রীরা কিন্তু কোনো ব্যক্তিগত কোনো রকম ফলাফল বা তাদের পারফরমেন্স দেখাতে পারে নাই। মোদি একক হাতে দেশ শাসন করেছে, একা চালিয়েছে। কিন্তু মোদি আমাদের মতো ইঞ্জিনিয়ারিং মেকানিজম করার বা ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিখে নেয় হয়তো, বা করতে যায় নাই বা করতে দেওয়া হয় নাই। বা বর্তমান যে ভারতের যে ইলেকশন কমিশনার আছে মিস্টার রাজীব বুদনার নাম, ভদ্রলোক প্রমাণ করেছে যে তার নীতি আছে। সে নীতিকে নিয়ে সে যা বলেছিল, সে বলেছিল যে আমি কোনো কারোর কাছে মাথা নত করবো না, কারোর কথায় আমি নির্বাচন করাবো না, আমি সুষ্ঠু নির্বাচন করাবো, সেটা সে কথা রাখতে পেরেছে। সে অবশ্য ভয় পেয়েছিল মিডিয়াকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে, কারণ সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি স্বাধীন, অনেক কথা সরাসরি বলতে পারে, অনেক মনে অভিব্যক্তি সাধারণ মানুষ প্রকাশ করতে পারে, যেটা আপনারা মিডিয়াতে অনেক সময় পারেন না। আপনাদের সেন্সরশিপের আওতার মধ্যে পড়তে হয়, অথবা অনেক সময় নিজেদের অস্তিত্বের জন্য আপনারা অনেক নিউজকে হয়তো যেভাবে দেওয়া উচিত, পরিবেশন করা উচিত, সেভাবে পরিবেশন করতে পারেন না। ফলে কি হয়েছে, মোদির একটা এখন এক ভাব তৈরি হয়ে গেছে সারা ভারতবর্ষে। মোদির কথা বার্তা, চলা ফেরা, আচরণে সবখানে দেখবেন যে মোদিকেই সবসময় হাইলাইট করা হচ্ছে। মোদির যে একটা ক্যাবিনেট আছে, মোদির যে একটা সংসদ আছে, মোদির যে দল আছে, এটা কিন্তু প্রাধান্য দেখা যায় নাই। আর সবখানে দেখা গেছে, এবং পশ্চিমবাংলায় দেখা গেছে যে মোদি তোষণ। আপনি যদি ভারতীয় টেলিভিশনগুলো লক্ষ্য করে দেখেন বা চ্যানেলগুলো আমাদের প্রায় দেখতে পাই, সেখানে পশ্চিমবাংলার যতগুলো বিজেপি নেতা আছে তাদের বক্তব্যের মধ্যে সবসময় মোদির তোষণ। এই মোদির তোষণগুলো কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ পছন্দ করে নাই, যার ফলে দেখেন তা 18টা আসন সে ধরে রাখতে পারলো না, সেখানে 12টাতে চলে আসছে। এটা একটা নৈতিক পরাজয়। যেখানে মোদির নামে তাদের আরো বাড়ানো কথা, নৈতিক পরাজয়। আরেকটা নৈতিক পরাজয় হয়েছে মোদির, উনি খুব বেশি জোর দিয়ে বলতেন 400 পার করবেন, এটা একটা স্লোগানে পরিণত হয়েছিল। তার মানে উনি কোন কনফিডেন্সের উপরে, কোন তথ্যের উপরে, কিসের ভিত্তি করে ভারতের প্রধানমন্ত্রী 400 আসন পাওয়ার প্রত্যাশা করেছিলেন? তার মানে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই জিনিসটা আজকে ইন্ডিয়া চাচ্ছে তার পদত্যাগ, মমতা মানে চাচ্ছে তার পদত্যাগ, সেই পদত্যাগের দাবিটাকে আজকে সোচ্চার করে দিয়েছে, কারণ হি ইজ মিস ইনফর্মড। মোদি সঠিক তথ্য তার কাছে নাই বলেই সে যেখানে 240টি আসন পেয়েছে, সেখানে সে প্রত্যাশা করেছিল 400 পার করবে সে, এবং শুধু পার করবে না, সারা রাজনৈতিক দলে একটা স্লোগান বানিয়ে ফেলেছে 400 পার করবে না। তো এখন এই যে ভদ্রলোকের, যে প্রধানমন্ত্রীর কাছে এই তথ্য নাই যে তার অবস্থানটা কি, স্বাভাবিকভাবে ভারতবাসী দাবি করবে, ইন্ডিয়ারা দাবি করবে যে এই প্রধানমন্ত্রীর কাছে তথ্য সঠিক না, ফলে আগামীতে তার কাছে আমরা প্রত্যাশা করা কিছু নাই, সে ভালো কিছু ভারতকে দিতে পারবে না, এই প্রশ্ন উঠবে। কিন্তু এই যে ফলাফল, মানে যেখানে নরেন্দ্র মোদী 2 টার্ম প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রেখে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পথে আছেন, এবং গত 10 বছরের নানান সমালোচনা তার সম্পর্কে আছে, আপনিও যে সমালোচনাগুলো করলেন সেইগুলোকে তর্কের খাতিরে আমলে নিয়েই যদি আপনাকে প্রশ্ন করি, এই 2 টার্মের এই সমালোচনাগুলোর ভিত্তিতে এই নির্বাচনের ফলাফলকে যদি ধরে নেওয়া হয়, এখানে বিরোধীদের যে অবদান, তাদের রাজনীতির মাঠে অবদান এবং নির্বাচনে অংশগ্রহণ করার যে মানসিকতা, সরকারের বিরুদ্ধে থেকে নানান রকম কর্মসূচিতে সক্রিয় থাকা, এই অবস্থানটাকেও কি আপনি গুরুত্ব দেবেন না? এটা তো অভাবনীয় গুরুত্ব দেওয়ার জিনিস। কারণ রাহুল গান্ধী যে নেগেটিভ অবস্থান থেকে, নেতিবাচক অবস্থান থেকে যেভাবে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছে, এমনকি তার নিজের পদটা পর্যন্ত সে ছেড়ে দিয়েছে, কংগ্রেসের সভাপতির পদটা সে নেয়, তার মাকে পর্যন্ত রাজনীতি থেকে সরিয়ে রাখছে, রেখে সে কি করেছে, জনগণতন্ত্রটাকে সে মূল্য দিয়ে সে আসাম থেকে ধরে একদম সেই কি বলে ওই গুজরাটের শেষ মাথা পর্যন্ত, ওদিক থেকে হিমালয় পর্বত থেকে নিয়ে সিংহল পর্যন্ত
সে সারা ভারত হেঁটে বেরিয়েছে, চষে বেরিয়েছে। এই যে একটা নেতার যে একটা আগ্রহ, জনগণের কাছে যাওয়ার যে আগ্রহ, এটা অভাবিত ফলাফল পেয়েছে ইন্ডিয়া। এই ফলটাই তো আজকে তারা কোথায় ছিল, 233টি আসন তারা পেয়েছে। আরেকটু হলে তো মনে হয় যে তারা চলে আসতো, কারণ 240 পেয়েছে বিজেপি, যেখানে তার আসন ছিল 303। গত নির্বাচনে 303টি আসন তার ছিল, সেখান থেকে সে নেমে চলে এসে 240-এ। হোয়ারেস কংগ্রেস যেখানে 100 ছিল না, সব মিলিয়ে তাদের বিরোধী পার্টির 100 ছিল না, সেখানে তারা চলে গেছে 233-এ। কংগ্রেস এককভাবে সম্ভবত 99 এককভাবে 99 সিটে পেয়েছে, কিন্তু সে তো একক রাজনীতি করে নাই, সে তো ইন্ডিয়া ফর্মটা করেছে। সে তো কংগ্রেস এবার এককভাবে সে করে নাই, সে সবার সঙ্গে করেছে, এবং যত সম্ভাবনা লোক আছে সবাইকে এই ইন্ডিয়ার একটা ব্যানারে সে নিয়ে আসছে। এবং ইন্ডিয়া জোটের সাথে যদি সমাজবাদী পার্টির কোনো কারণে কোয়ালিশন হতো, তাহলে তো ফলাফলই আসলে অন্যরকম হতে পারত। সমাজবাদীরা অথবা ধরেন তেলেগুরাও যদি আসতো, বা আপনি যেটা বললেন যে এরা যদি আসতো, এরা না আসার কিছু নাই। কারণ আপনি যে তেলেগু এবং এআর পার্টি যেটা বললেন, কি বলে দুজনের নাম ভুলে গেলাম, যে দুটো বিরোধী দলের, মহারাষ্ট্রের না, যে দুজন পাশ করেছে জোটের, যে দুজন নেতা, নীতিশ এবং নীতিশ তো এখন বিজেপির সঙ্গে আছে। নীতিশ আর নাইডু। নীতিশের নাইডু তো বিজেপি মাইন্ডেড না। নীতিশের নাইডুর সঙ্গে বিজেপিদের ঘর আপনি দেখবেন টিকতে নাও পারে, কারণ এদের যে মানসিকতা, এরা অতীতে যে রাজনীতি করেছে, এরা কিন্তু প্রচন্ডভাবে তাদের আঞ্চলিকতা বিশ্বাস করে। তারা প্রচন্ডভাবে তাদের আঞ্চলিকতা বিশ্বাস, তারা আঞ্চলিকের বাইরে তারা যায় না। এমনকি আপনি জানেন, যখন ওই যে দেবগড়ে প্রধানমন্ত্রী হয়েছিল, তখন কিন্তু তাকে ওখানে গিয়ে ইংরেজিতে বক্তৃতা দিতে তারা দেয় নাই। তারা বলছে তেলেগু ভাষায় বক্তৃতা দাও, হিন্দি ভাষাও দিতে দেয় নাই। কারণ সে বলছে আমি হিন্দিও জানি না, আমি ইংরেজিও জানি না, তুমি কি করবে দেখো। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পরেও কিন্তু ওখানে তামিলনাড়ুতে তাকে তারা মানে ভারতীয় অবয়বটা তাদের মধ্যে নাই, তারা তাদের প্রচন্ড আঞ্চলিকতা বিশ্বাস করে। তো এখন তারা যদি বড় কিছু বক্তা না পায়, তারা কতটুকু থাকবে জানি না। কারণ ভারতের কনস্টিটিউশনে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে। আপনি ভারতের সংবিধানে 102-এ বলা আছে যে বিভিন্ন কারণে এমপিশিপ থাকবে না, কিন্তু পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে একটা ঢুকিয়েছে, শুধু 10th কি বলে এটাকে বলা হয়, কি বলে এটা, 10th অ্যামেন্ডমেন্ট না, 10th অ্যামেন্ডমেন্ট না, এটা একটা নাম দিয়েছে ওরা, সুন্দর একটা নাম, মানে কি বলে এটাকে, 10 চ্যাপ্টার বা 10, সেখানে তারা কি করেছে, সেখানে তারা ডিসকোয়ালিফাই করেছে, একটা অ্যান্টি ডিফেকশন একটা ল করেছে। তারা অ্যান্টি ডিফেকশন ল করে দল ছুটদের জন্য, দল ত্যাগের জন্য ল আইন করেছে, এবং সেই আইনটাকে যারা অমান্য করবে তাদেরকেও সংবিধানের ভিতরে নিয়ে এসে তাদেরকে ডিসকোয়ালিফাই করেছে। কিন্তু কোনো জোটকে কিন্তু করা হয়নি। সেখানে জোটের একটা সম্পূর্ণ দল যদি চলে যায়, এটা কোনো বাধা নাই। এখানে বলা আছে কোন দলের যদি 2/3 লোক ভাগ করে হয়, 1/3 যদি তারা আলাদা হয়ে যায়, তাহলে তাদের সিট যাবে না। আবার 2/3 যদি একসঙ্গে গিয়ে অন্য কোনো দলে যোগদান করে, তাহলে তাদের সিট যাবে না। আর যদি পুরো দলটাই চলে আসে, তাহলে তো সেখানে যাবে না। ফলে ওই অনুযায়ী আপনি তাদেরকে কি হবে, আপনি ওই চ্যাপ্টারটা অনুযায়ী তারা সেখানে ওই অ্যান্টি ডিফেকশন যে আইনটা করেছে, অ্যান্টি ডিফেকশন আইন অনুযায়ী সেটা অ্যাপ্লিকেবল হবে না। আইন যদি না হয়, তারা এনডিএ যাদের সঙ্গে জোট করেছে, তারা কালকে জোটে নাও থাকতে পারে। আর জোটে না থাকলে তাদের সংবিধান ভায়োলেশন হবে না, তাদের সংসদীয় আসন যাবে না, বুঝছেন না? কাজে এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে এবং এটা বুঝতে হবে। আমরা একটা বিরতি নেব, যেটি একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে তার মানে যদি তর্কের খাতিরেই আপনাকে প্রশ্ন করি, নরেন্দ্র মোদী সম্পর্কে যে সমালোচনা তার বিরোধীরা করেছেন গত কয়েক বছর যাবৎ অনবরত, মোটামুটি সে কাছাকাছি সমালোচনা বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ সরকার এবং সরকার প্রধানের সম্পর্কে বিরোধীরা অনবরত করেন।
কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যেভাবে রাজনীতির ময়দানে মাঠে থেকেছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, মারামারি হয়েছে, কেজরিওয়াল জেলে গেছেন, যেটি আমাদের দেশেও ঘটেছে, বিরোধী দলের নেতারা জেলে গেছেন, মারামারি হয়েছে, বাট পলিটিক্যাল এমন কোনো এলিমেন্ট বাংলাদেশে ছিল না যেটি ইন্ডিয়াতে হয়নি। কিন্তু বিরোধী দলের যে অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ, এবং যার কারণে গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিফলন, জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটি বাংলাদেশে অনুপস্থিত কেন, সেই জায়গায় একটু আপনাকে জানতে চাইব। বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজ আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, বিএনপি সাবেক সংসদ সদস্য, এবং আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তৃণমূল বিএনপির মহাসচিব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ কথা বলছি ভারতের নির্বাচন ও গণতন্ত্রের পাঠ, এই শিরোনামে। আমি অ্যাডভোকেট খন্দকার আপনার কাছে আসবো, তার আগে একটি প্রশ্ন বিরতির আগে করে রেখেছিলাম মেজর আখতারুজ্জামান আপনার কাছে, যে ভারতের এই নির্বাচনের ফলকে যদি মোটা দাগেও বিশ্লেষণ করেন, তাহলে অন্যতম কৃতিত্বের দাবিদার নিঃসন্দেহে ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে যদি একটু বিশ্লেষণ করেন, বিরোধী দলের অংশগ্রহণ, সক্রিয়তা, নির্বাচনে না যাওয়া, এগুলো কি অনেক বড় কারণ এই গণতান্ত্রিক অবস্থা নিয়ে যে সমালোচনা করার সুযোগ তৈরি হয় সেটি করার জন্য? আসলে বিষয়টা যদি এভাবে দেখেন, এই নির্বাচনে ভারতের মোদির যে নিউমেরিক্যাল নাম্বার নেমে আসছে, সংখ্যা যে নেমে আসছে, তাহলে চরম পরাজিত হয় নাই, কিন্তু তার যে সংখ্যা 303 থেকে নেমে 240 আসছে, এটাতে যত না তার ডিসক্রেডিট, তার চেয়ে বেশি ক্রেডিট আমি মনে করি ইন্ডিয়ার। অর্থাৎ রাজীব গান্ধীর কংগ্রেসের যে রাহুল গান্ধীর যে কর্মকাণ্ড গত 5 বছরে সে সারা ভারতবর্ষে সে যেভাবে চালিয়েছে, তার 3টা জিনিস খুবই লক্ষণীয় এবং খুব অনুকরণীয়। একটি জিনিস হচ্ছে সিনিয়রদের সঙ্গে তার সংঘাত এড়ানোর জন্য সে পট করে দলের সভাপতি, সাধারণ সম্পাদক সব পদ ছেড়ে দিয়ে পুরো দলটাকে সে সিনিয়রদের হাতে ছেড়ে দিয়েছে, পুরা যে মল্লিকা কাছে ছেড়ে দিয়েছে, এবং পুরা নীতি নির্ধারণটা ছেড়ে দিয়েছে দলের অন্য একজন লোকের কাছে, অন্য একটা গ্রুপের কাছে, সিনিয়রদের কাছে। আর সে কি করেছে, তার ইয়ত নিয়ে, তার যুবক নিয়ে, তার যে নতুন তারুণ্য নিয়ে সে সারা ভারতবর্ষে চষে বেরিয়েছে। আমি আগে বলেছি আপনাদের, চষে বেরিয়েছে। এই যে নতুন একটা জিনিস আনছে। তৃতীয়ত সে এনেছে কি, সে এবার সিদ্ধান্তগুলো দিয়েছে খুব আলোচনার মাধ্যমে। সে একক কোনো সিদ্ধান্ত সে কোথাও দেয়নি। ইভেন তার আসনটা নিয়েও দেখেন, সে তড়িৎ কোনো সিদ্ধান্ত দেয় নাই। সে অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক সমালোচনা করেছে, কিন্তু সে পরবর্তীতে তার আসন ছেড়ে দিয়ে আরেকটা আসনে সে নিয়েছে, এবং সেটা নিয়েছে সবার সঙ্গে আলোচনা করে, তার ওই আসনে আলোচনা করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, এখন বললে তো ধরুন আমি আছি, তো আছেন, আমরা তো এখন তো দলের বিএনপির, কিন্তু আমার পক্ষে তো আওয়ামী লীগ করা সম্ভব হবে না। এবং যদি আমি আজকে আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ কোনো বেনিফিট নেই, আমাকে লোক বেইমান বলবে। আমি যদি আজকে আওয়ামী লীগ আমাকে বড় নেতাও বানিয়ে দেয়, আমাকে সাধারণ মানুষ বিশ্বাস করবে না। কারণ রাজনীতিতে কতগুলো জিনিস খুব মুখ্য। একটি হলো বিশ্বাস, আস্থা, সহমর্মিতা এবং নতুন ধারণার প্রতি মূল্যায়ন। আজকে বিএনপি একটি বিরোধী দল, কিন্তু শুধু রাজনৈতিক দল চরিত্র হারিয়ে ফেলেছে। রাজনৈতিক দল মানে নির্বাচনে যেতে হবে, নির্বাচনের সঙ্গে থাকতেই হবে। নির্বাচনকে কোনো অবস্থাতেই পরিহার করা যাবে না। সরকার বা আমার বিরোধী পক্ষ তো চাইবে আমি নির্বাচনে মাঠে না আসি, কারণ নির্বাচনে যে দুই পার্টি আসতে হবে এরকম কোনো আইন বা সাংবিধানিক কোনো বিধিবিধান আমরা তৈরি করি নাই। এমন কোনো নিয়ম আইন তৈরি করি নাই যে নির্বাচনে বড় দল আসতে হবে। কোনো বড় দল না আসলে একটা ছোট দল প্রতিযোগিতা করলেও সেটা প্রতিযোগিতা হবে। সেখানে ভোট যদি 5%, 2%, 1%ও পড়ে, শতকরা 1% ভোটও যদি পড়ে, সেটাও বৈধ বলে নির্বাচিত হবে। কাজে এখানে নির্বাচনে না যাওয়াটা একটা বোকামি হয়েছে এবং আত্মঘাতী হয়েছে। রাজনৈতিক দল বিপ্লব করতে পারে, কমিউনিস্ট পার্টি বিপ্লব করেছে, মাওসেতুং বিপ্লব করেছে, লেনিন বিপ্লব করেছে, আমরাও বিপ্লব করতে পারি। চীনের ইরানের সার বিরোধী বিপ্লব করেছে, আপনি ওই আমাদের ইসলামিক দলগুলো বিপ্লব করে আসছে, আমরা বিপ্লব করতে পারি। বাংলাদেশে আমরা বিপ্লবিক দল করতে পারি, আমরা বলতে পারি বিপ্লবের মাধ্যমে আমরা সরকারকে পতন করাবো। কিন্তু আমি রাজনৈতিক দল হিসেবে সেটা করতে পারি না। রাজনৈতিক দল হিসেবে আমি যখন নিবন্ধন নিয়েছি, তখন কিন্তু আমি রাজনৈতিক নিয়ম নীতি ধারা মেনে চলবো বলে নিয়েছি। কিন্তু আমরা একের পর নির্বাচন যে বয়কট করে যাচ্ছি, তাতে একটা রাজনৈতিক দলের চরিত্র আমরা হারিয়ে ফেলছি। আজকে যদি আমি গত নির্বাচনে যদি আমি বিএনপি যদি অংশগ্রহণ করতো, আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি কোনো অবস্থাতেই এই সরকারের পক্ষে
আওয়ামী লীগের পক্ষে এইবার যে নির্বাচন গিয়েছে, যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, বিশ্ব প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তাতে কোনো অবস্থাতে আওয়ামী লীগের পক্ষে 180 সিটের বেশি যাওয়া সম্ভব ছিল না। এবং বিএনপি হেসে খেলে 100 থেকে 130টা সিট পাইতে পারত, কিন্তু বিএনপি সেই জিনিসটা নষ্ট করেছে। যেমন আজকে রাহুল গান্ধী যে শক্তি অর্জন করেছে, রাহুল গান্ধী কিন্তু আজকে পার্লামেন্টে বাঘের মতো কথা বলবে, কারণ একসঙ্গে 233 জন লোক চিৎকার করে উঠবে পার্লামেন্টে, যে 233 কিন্তু উপস্থিত থাকবে। আপনার মোদী কিন্তু সব থাকবে না, মন্ত্রীরা থাকবে না, বাইরে থাকবে, বিভিন্ন এমপিরা আসবে না, সরকারি দলের এমপি 1/3 অফ পার্লামেন্টে অংশগ্রহণ করে না, কিন্তু সেখানে রাহুল গান্ধী সংসদকে কাঁপাবে। এবার রাহুল গান্ধী আগামী 5 বছর এই ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। একইভাবে বলতে চাচ্ছি, আজকে যদি বিএনপি তারেক রহমান সাহেব যদি এখানে আসতেন, এই নির্বাচনের দিকে যাইতেন, এই জন্য আমি মনে করি এখনো সময় আছে, আমাদেরকে একজন মাঠে নেতা দরকার। একজন মাঠের নেতা কাউকে দিতে হবে, যেমন রাহুল গান্ধী বিশ্বাস করেছে, তার সিনিয়রদের দিয়ে নিজে কাজ করেছে। এখানে যেহেতু আমাদের তরুণের অহংকার তারেক রহমান সাহেবের পক্ষে আর তরুণ নাই, তারপরে গ্রামে গঞ্জে ছুটে বেড়ানো সম্ভব না, কাউকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব দিয়ে আমাদের গ্রামে ছুটতে হবে, মানুষের যেতে হবে, তাহলে আগামী দিনে ফিরে আসতে পারবো। আমি একটু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আজ কথা বলছিলাম, নিশ্চয়ই এর মধ্যে বোঝা গেছেন যে বিষয়, মানে ভারতের নির্বাচন এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের ভোট দেওয়া, তার মাধ্যমে নির্বাচনের ফলাফল আসা এবং সেটি সবার মেনে নেওয়া, এই জায়গা থেকে কি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক যে পরিমণ্ডল তার কিছু শেখার আছে যদি বলি গণতন্ত্রের পাঠ? সম্মানিত আলোচক এবং বাংলাদেশে যিনি স্পষ্টভাবে কথা বলেন মেজর আক্তার ভাই, সম্মানিত সঞ্চালক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মনে করি এই নির্বাচন থেকে বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশের জনগণের অনেক কিছু শেখার আছে। দৃষ্টান্ত বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরও শিকার আছে। প্রথম কথাটা হইল যে সরি ভাই জি হ্যাঁ, প্রথম কথাটা হলো যে বাংলাদেশের আর ইন্ডিয়ার যে অবস্থানটা দেখেন, বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে আমলারা, এবং যে যখন সে সরকারে থাকে, বিশেষ করে এই বর্তমান সরকার এই দেশটাকে পরিচালনা করলো আমলা দিয়া, যে আমলা যার কারণে কি এই বেনজির সৃষ্টি হয়েছে, যার কারণে কি আতিকের সৃষ্টি হয়েছে। এবং এরই দেখেন 2018 সাল কিন্তু কোনো নির্বাচন, আজিজ হ্যাঁ আচ্ছা সরি, আতিক সাহেবটা আরো ভালো লোক, এই মেজর জেনারেল আতিক অনেক ভালো লোক। এখন কথাটা হলো যে 2018 সালে যে একতরফা নির্বাচন হয়েছে, তখন কিন্তু এই মেজর জেনারেল আজিজ সাহেব ছিল না ছিল সেনাপ্রধানে ছিল, বিজেপি ছিল। তখন সে বলছে গিয়া যে এত সুন্দর নির্বাচন তেমনি জীবনও দেখেন নাই, অথচ এটা কিন্তু কোনো সেনা বাহিনীর কোনো দায়িত্ব না এই কথাটা বলা। আর এই দেশে যে এই যে একটা কালচার সৃষ্টি করছে বাংলাদেশে, যে গাইবি মকদ্দমা, এখন গাইবি মকদ্দমা যদি আপনার লিগ্যাল টার্মের মধ্যে গাইবি কথাটা চলে আসছে, কোর্ট কাছারি ভাষার মধ্যে গাইবি মকদ্দমা নামে একটা কথা আসছে। আপনি ধরেন 200, 250, 300 বছর পূর্বে যদি ডিকশনারি দেখেন, সে ডিকশনারির হাইজ্যাক কথাটা পাবেন না, কিন্তু পরবর্তী সময় যখন হাইজ্যাক শুরু হয়েছে তখন কিন্তু এই কথাটা আসছে। এখন গাইবি মকদ্দমাটাও এখন কোর্ট কাছারিতে চালু হয়ে গেছে, বললে হয়ে যে মাই লর্ডের গাইবি মকদ্দমা, এটা ওনারা বোঝে। এগুলি সৃষ্টি করছে বেনজিররা, এই বেনজিরদের প্রতিষ্ঠা করছে সরকার। এখন এই বেনজিররা দুর্নীতি করছে, এখন সরকার বলে এটা আমাদের দায়িত্ব না, সেটা আওয়ামী লীগের লোক না, এবং এরা যার যার বিচারী হবে। এখন একটা দেশে কোথাও যদি একটা মার্ডার হয়, এবং মার্ডার যদি আনসিন মার্ডার হয়, তখন কিন্তু পুলিশ একটা জিনিস খোঁজ করে, সেটা কি খোঁজ করে যে এই মার্ডারের বেনিফিশিয়ারিকে। তো এই যে বেনজিররা এখন তো সরকার অস্বীকার করতেছে, ইয়েদের আজিজ সাহেবকে অস্বীকার করতেছে, কিন্তু তাদের দ্বারা যে বেনিফিটটা পাইছে, বেনিফিটটা কিন্তু সরকার পাইছে। সরকার কিন্তু বিরোধী দলের মামলা মকদ্দমা দিয়া, এলাকা ছাড়া করে, গ্রাম ছাড়া করে দিয়া,
তারা কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করছে, যার জন্য হয়েছে কি মানুষ এখন ভোটের যে সিস্টেম, এই সিস্টেমের প্রতি আস্থা হারাই ফেলছে। অ্যাডভোকেট খন্দকার একটু ইন্টারাপ্ট করি, মানে যেহেতু সময়ও কম, মানে সাধারণ মানুষের পার্ট নিয়ে আমরা একটু বিরতির পরে আলোচনা করব। আমি যেটি নির্দিষ্টভাবে জানতে চেয়েছিলাম, বিরোধী দলের যে অংশগ্রহণ, ভারতের নির্বাচনে অংশগ্রহণ করার ফলে এই যে সরকারি দল ক্ষমতায় থাকার পরও এবং বিজেপি নরেন্দ্র মোদীর নামে হেন কোনো সমালোচনায় যেটি ছিল না, তারপরও এই যে বিরোধী দলের অংশগ্রহণের ফলে নির্বাচনের ফল, সেই থেকে বাংলাদেশের বিরোধী অংশ, আমি আপনার কথাটা বুঝি, সেটা হলো বিরোধী দল যদি অংশগ্রহণ করতো তো মানুষ তো একটা ভোট দেওয়ার জায়গা পাইতো। মানুষ কেন্দ্রে কেন যায় না? আওয়ামী লীগের লোকও কেন্দ্রে যায় না। এইবার যে জাতীয় নির্বাচন হয়েছে, এই আমরা মাঠে ছিলাম, 5% 7%-এর বেশি লোক ভোট হয় নাই, কিন্তু মিডিয়াতে আপনাদের দেখাইছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট পড়ে গেছে। কিন্তু মানুষ ভোটটা দিবে কাকে? ভোটটা যদি স্ট্রং একটা বিরোধী দল সৃষ্টি হয়, যে ব্যক্তিকেন্দ্রিক দল না হয়ে যদি জনমুখী একটা দল মানুষ মনে করে যে এই দলটা এই গণমুখী একটা দল জনগণের নিয়ে ফাইট করতেছে, তখন মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য আসতো। কিন্তু মানুষ যেহেতু ভোট দিতে সরকারকে ভোট দেবে না, তখন ভোটটা কাকে দেবে? সেই ক্যান্ডিডেটও নাই। আর আমরা যারা এবার নির্বাচনটা করছি, মনে করছি যে আমি যে থিওরিতে, আমার দল যে থিওরিতে নির্বাচনটা আমরা করছি, আমরা দেখছি যে এই গাড়ি জ্বালাই মামলার আমিও বহু মামলার আসামি। যদিও গাড়ি আমি নিজে জ্বালাই নেই, পছন্দ করি নেই, এই গাড়ি জ্বালাই এই নির্বাচন ঠেকানো যায়নি, এবং নির্বাচন ঠেকানোর পরে শপথ গ্রহণও ঠেকানো যায়নি। তারপরে বিদেশিরা যে খুব লম্বা লম্বা কথা বলে, আমেরিকার কথা বলে, অমুক কথা বলে, অমুক কথা বলে, সুষ্ঠু নির্বাচনের কথা বলে, এই কথা বলে, তারাও কিন্তু পরবর্তী সময় এই নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে গিয়া 5টার সময় নির্বাচন শেষ হলো, রেজাল্ট হলো, সন্ধ্যার সময় গিয়া তাকে সমর্থন দিয়ে আসে, যেটা নাকি এবার আমেরিকার রাষ্ট্রদূত করলো। আমরা তো প্রথম মনে করছিলাম যে আমেরিকার রাষ্ট্রদূত এইবার নির্বাচনটাকে খুব কঠিনভাবে তারা দেখবে এবং তারা সেটা মূল্যায়ন করবে, কিন্তু পরবর্তী সময়তে দেখা গেল যে পররাষ্ট্রমন্ত্রী শপথ করার সাথে সাথে উনি গিয়া বললো যে না, আপনাদের সাথে আমরা কাজ করবো। এসব মিথ্যা আশ্বাস যা চলছে দেশে, তবে এখন অন্য কোনো দেশে তো আসলে বাংলাদেশের নির্বাচন নিয়ে সেই অর্থে মূল্যায়ন করার সুযোগ নেই। আমরা একটু বিরতি নিয়ে তারপরে একটু আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি ভারতের নির্বাচন ও গণতন্ত্রের পার্ট নিয়ে। সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান এবং অ্যাডভোকেট তৌমুর আলম খন্দকার। অ্যাডভোকেট খন্দকার, আপনার কাছে একটু আসতে চাই, যেখানে থামিয়েছিলাম, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ভারতের নির্বাচনের গণতন্ত্রের পাঠ। গণতন্ত্রের পাঠের প্রশ্নটা হলো, আর যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ডিফারেন্সটা আপনি তুলে ধরতে চান, আপনি ইন্ডিয়ান নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন এক না, এবং নির্বাচন কমিশনের যে ক্ষমতা, যেই 1 নম্বর হলো যে যিনি দায়িত্ব পালন করবেন তাকে একটা মেরুদণ্ড সম্পন্ন লোক হইতে হবে। প্রথম কথাটা হলো আপনার আইন কানুন দিয়া আপনি নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা রাখতে পারবেন না, তার নিজেরও একটা মেরুদণ্ড সোজা থাকতে হবে। যেমন বলে যে বিচারক নিরপেক্ষ হইতে হবে, এই কথাটার অর্থ হইল এই বিচারক নিরপেক্ষ হইতে হইলে আগে বিচারকের মন মগজের মধ্যে নিরপেক্ষতা আসতে হবে। এই নির্বাচন কমিশন যারা যে দায়িত্বটা পালন করে, প্রশাসনিক যে দায়িত্বটা পালন করে, তাদের মন মগজের মধ্যে হতে হবে যে না, আমি পাবলিক ইন্টারেস্টে কাজ করব, নিরপেক্ষ কাজ করব। সেটা বাংলাদেশের প্রশাসনের মধ্যে নাই। এটা না থাকার একটা কারণটা হইল এই, বাংলাদেশের যে সংবিধানের 48 ধারা অনুযায়ী সর্বময় ক্ষমতার মালিক হলো প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিও কোনো কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী লিখিত সুপারিশ ছাড়া। এখন প্রশ্ন রইল, এই আমলাদের মধ্যে কী প্রতিযোগিতা থাকে? সিনিয়র ডিঙ্গায়া প্রমোশন এবং লোভনীয় পোস্টিং, এইসব যার হাতে থাকে তাকে খুশি রেখে কিন্তু আমলারা কথাবার্তা বলে এবং কাজকর্মটা করে, তাকেই খুশি রাখতে চায়। এখন যে সেন্টিমেন্টটা চলছে আমলাদের মধ্যে, সেটা হলো যে কীভাবে হাউ টু গেইন, এবং এইসব পদ পদবি ব্যবহার করে তারা এই কোটি কোটি টাকা সম্পত্তি করে। শুধু এই আপনার বেনজির আর আজিজ না, থানা পর্যায়ে কিন্তু এরকম আজিজ এবং বেনজির তৈরি হয়ে আছে। আপনারা দেখবেন যে
কতদিন আগে একটা নিউজ পড়ছি যে 282টা বাড়ি আমেরিকাতে হয়েছে, এর মধ্যে 50 জনের ওসি পর্যায়ের লোকের। তো যারা নাকি এইভাবে সরকার, যারা যাদের দ্বারা বেনিফিটেড এবং তাদের দ্বারা এই আমলাদের দ্বারা সরকার বেনিফিটেড এবং সরকার দ্বারা আমলারা বেনিফিটেড, এইসব কারণে হলো যে জনগণ বঞ্চিত হচ্ছে। জনগণকে আস্থায় ফিরে আনার জন্য রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে যে বাংলাদেশে এখন বর্তমান যে সমস্যা, একটা মাত্র সমস্যা, সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ। একদম 1.5 মিনিট সময় আছে মেজর আখতারুজ্জামান। যত সমস্যার কথা বলেন সবকিছুর চালিকা শক্তি তো শেষ বেলায় রাজনীতিবিদরাই। অবশ্যই রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত সঠিক নেতৃত্ব না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হবে না। আজকে আজিজ বলেন বা ব্যানার্জি বলেন, এগুলো রাজনীতির সৃষ্টি, এগুলোকে প্রতিহত করতে রাজনীতিভাবে। আজকে রাজনীতিক পরিবর্তন আসলে এগুলোর বিচার হবে, এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আনফর্চুনেটলি এই পরিবর্তন আনার জন্য চালিকা শক্তি আমাদের বিরোধী রাজনৈতিক দল, সেখানে এটা প্রচণ্ড অনুপস্থিত। আজকে আমাদের বিরোধী দলের সাহসী নেতাদের খুব অভাব। আপনি যেই কারণে আমরা ব্যর্থ হয়েছি, আপনি যে 28শে অক্টোবর যে প্রচণ্ড একটা আন্দোলন গড়ে উঠছিল, সেখানে যদি নেতা দাঁড়িয়ে থাকতে পারতেন, নেতা যদি বুকে 4-10টা গুলিও খেতেন, তাহলে আন্দোলন সেদিন সফল হতো। কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্য হলো নেতা মঞ্চ ছেড়ে চলে গেছেন। সেই নেতা এখনো দাঁড়িয়ে আছেন আমাদের রাজনীতির মাঠে। এই রাজনীতি কি হবে? যে রাজনীতি 28শে অক্টোবরে মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারলো না, এর চেয়ে কোন চরম অবস্থা হবে বা কম চরম অবস্থা হলে রাজনীতি পরিবর্তন হবে? তাহলে সেই নেতা তো দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু আজকে আমরা বলতে পারবো? আজকে আমি যখন দেখি প্রতিদিন টেলিভিশনে আমাদের ভদ্রলোক মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দেন, তখন খুব খারাপ লাগে। মানুষ কতটুকু নির্লজ্জ হইতে পারলে পরে একই বক্তব্য সে দিচ্ছেন। আরে ভাই, তুমি 28শে অক্টোবর দাঁড়ায় থাকতে পারো নাই, তুমি ছড়া গুলি ফেস করতে পারো নাই। খোকার মতো নেতাও যেখানে বুকে ছড়া গুলি খেয়েছে, আমাদের অতীতে অনেক খেয়েছে, আর তুমি সেই ছড়া গুলি খেতে পারো নাই। আর এখন তুমি প্রতিদিন বাকবাকুম করছো। কেন বাকবাকুম করছো? তুমি মির্জা, তোমার এতটুকু লজ্জাবোধ নাই? রাজনীতির শেষ তোমার হয়ে গেছে, তুমি আল্লাহর রাস্তায় পদত্যাগ করে চলে যাও। তোমার এই কথা মানুষ ভালো লাগে না, আমরা শুনতে চাই না। আজকে বিরোধী দল এইভাবে চলবে না। বিরোধী দল তারুণ্য লাগবে, বিরোধী দলের নেতার মধ্যে তারুণ লাগবে। আজকে যেখানে রাহুল গান্ধী সারা ভারত চষে বেড়াচ্ছে, আজকে তারেক রহমান নাই। জনাব আপনি মহাসচিব জিজ্ঞাসা করতে চাই, আপনি কয়টা জেলা সফর করেছেন গত 5 বছরে? আপনি কয়টা উপজেলায় গিয়েছেন গত 5 বছরে? আপনি শুধু দেন আর মনে করুন পরিবর্তন হয়ে যাবে। আজকে বাংলাদেশের বিরোধী রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো মির্জা ফখরুল ইসলাম। যে আমাদের শেষ করতে হবে, একটু শেষ করতে চাই আমি। 30 সেকেন্ড। বাংলাদেশে ইন্ডিয়াতে যে এটা ইলেকশনটা হলো, এতে বাংলাদেশের সরকারের জন্য কিন্তু একটা মেসেজ যে জনগণ সুযোগ পাইলে কিন্তু জবাব দেয়। জি, জনগণের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মেজর আখতারুজ্জামান এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে।